অবশেষে কি তাহলে মোহাম্মদ ইউনূসের ফতোয়া স্বীকার করে নিল বাংলাদেশের গণমাধ্যমগুলি? অবশেষে কি তাহলে মোহাম্মদ ইউনূসের যে নির্দেশ, যে কড়া বার্তা, তার কাছে মাথা নত করতে বাধ্য হলো বাংলাদেশের টপ লিডিং করা গণমাধ্যমগুলি? কেন বলছি এ কথা? কোন নির্দেশ? আপনাদেরকে আর প্লাস নিউজ অনেক আগেই জানিয়েছে। ওপার বাংলার মানুষ তো হাড়ে হাড়ে বুঝছে, আর এপার বাংলার মানুষ তারাও জানেন বাংলাদেশের খবর। আর প্লাস নিউজে আমরা দেখিয়েছি যে মোহাম্মদ ইউনূস কিভাবে তার নির্দেশনামা গণমাধ্যমগুলির ওপর কণ্ঠরোধ করে চাপিয়েছে। আর সেই বাধ্যবাধকতার কাছে কি এবার তাহলে এই টপ লিডিং সংবাদ মাধ্যমগুলি তারা মাথা নত করলো? কোথায় হাসিনা? কি করছেন তিনি? আইনি কোন পথে এগোতে চাইছেন? স্বপক্ষে আত্মপক্ষ সমর্থনে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি দেশের প্রত্যেকটি আইন ব্যবস্থা সে সুযোগ দেয়, কিন্তু বাংলাদেশ কি সে সুযোগ দিয়েছে হাসিনাকে? না, সেই সুযোগ তো ছেড়ে দিন। এই মুহূর্তে তার বক্তব্য, তার মন্তব্য কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, এমনই কড়া নির্দেশিকা জারি। আর শুধু তাই নয়, সেটা হলে কি হতে পারে বাংলাদেশের মানুষ সেটা জানে। বাস্তব চিত্রটা দেখায়, এই ভুরি ভুরি কথা না বলে আসুন বাস্তব চিত্রটা দেখায়। মোহাম্মদ ইউনূসের ওই ফতোয়া, এই টার্মটাই আমি ইউজ করব, ফতোয়া, কারণ গণমাধ্যমের কণ্ঠরোধ যেখানে করা হয় সেটা ফতোয়া ছাড়া আর অন্য কিছু হতে পারে না। তো সেই ফতোয়ার কাছে সংবাদ মাধ্যমগুলি কি করছে আজকে এই মুহূর্তে বুধবার দুপুরেও? এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের টপ লিডিং গণমাধ্যমের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই সাইটটা খুলেছি, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যুগান্তর এবং প্রতিদিনের সংবাদ, প্রত্যেকটি সংবাদপত্র এখানে রয়েছে। কি করছেন আজকে তারা? এবং তাদের মাধ্যমেই বিশিষ্ট ব্যক্তিরা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশিষ্ট কর্তা ব্যক্তিরা কি বার্তা দিচ্ছেন জানেন? দেখলেও হয়তো অনেকেই, অনেক বুদ্ধিজীবী, অনেক বুদ্ধিসম্পন্ন মানুষ হয়তো ভাববেন দুবার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন? গাল ভরা কথা। আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। শুধু এটাই নয়, আমি খবরটার ভেতরে ঢুকলাম, কি বলছেন তিনি? আমরা ট্রানজিশনাল একটি পিরিয়ডে রয়েছি, একটা দোলাচল চলছে গোটা দেশে। এই খবরের ভেতরে যদি আপনি যান, খবরটা যদি আপনি পড়তে থাকেন, ঠিক এই জায়গাটায় এসে আপনি দেখতে পাবেন দারুণ একটা কথা ফখরুল সাহেবের। তিনি কি বলছেন দলের মহাসচিব হয়ে? মির্জা ফখরুল মনে করেন টেকসই রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। বা ফখরুল সাহেব বা, আপনি এখানেই গাল ভরা কথা বলছেন, আর সে দেশে একটি প্রধান রাজনৈতিক দলের মহাসচিব হয়ে এইখানে এই কথাটা আপনি বলতে পাচ্ছেন, অথচ বাংলাদেশ যেখানে ভোট ঘোষণা করে দিল সেইখানে এই কথা আপনি বলতে পাচ্ছেন। আর আওয়ামী লীগ লড়লেই এতটা ভয় কেন? কেন? যে সংবাদ মাধ্যমের কথা আপনি বলছেন, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে? মোহাম্মদ ইউনূসের ফতোয়া তাহলে কেন? শেখ হাসিনা মুজিবার কন্যা নাকি, তিনি নাকি স্বৈরাচারী মনোভাবের, তিনি নাকি গণতন্ত্রের পক্ষে থাকেন না, তিনি নাকি সেখানে স্বায়ত্ত শাসন চালাচ্ছে। তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে এ কোন শাসন চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, যেখানে সংবাদ মাধ্যমকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনার কোনো মন্তব্য, কোনো বক্তব্য দেখানো যাবে না? কিসের ভয়? আত্মপক্ষ সমর্থনে তো সবাই সুযোগ পায়, তাহলে শেখ হাসিনা নয় কেন? শুধু প্রথম আলো নয়, আমি আরও একবার যাব, প্রথম আলো তো দেখালেমই, এরই পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেব এখানেও কম যাননি। তিনি গাল ভরা কথা বলতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বাহ, অসাধারণ কথা, শুনতে খুব ভালো লাগছে। একটা স্বাধীন দেশের একটা স্বাধীন নাগরিক, একজন ভোটাধিকার হিসেবে আমার শুনতে, আপনারও শুনতে খুব ভালো লাগছে। কিন্তু বাস্তব চিত্রটা দেখাচ্ছি,
কোথায় হাসিনার খবর? এখানে এখানে তো আপনারা নিজেদের খবরই দেখাচ্ছেন। মানে বাংলাদেশের গণমাধ্যম শুধু মোহাম্মদ ইউনূস, বিএনপি, মির্জা ফখরুল, সেনাবাহিনী সেখানে কি হচ্ছে সেটাই দেখাবে, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কি বলতে চাইছেন সেই বক্তব্য থাকবে না। বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন তো বলছেন কিসের বিচার, কোন বিচার হয়েছে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কেন হবে তার বিচার সেখানে হাসিনার? তিনি তো আত্মপক্ষ সমর্থনের সুযোগটাই পাননি। এই বিচার, এই রায় পুরোটাই তো মোহাম্মদ ইউনূস প্রভাবিত রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন তসলিমা নাসরিন। সংবাদ মাধ্যমগুলি তারা কি সত্যি কথাটা বলতে পারছে? দেখুন, আমি এখানে বাংলাদেশ প্রতিদিন টপ লিডিং যারা ওপার বাংলার আমার দর্শক বন্ধুরা রয়েছেন তারা তো ভালো করেই জানেন নিজের দেশের সংবাদ মাধ্যম, আর আমরা এপার বাংলার মানুষজনও খবর রাখি আমাদের আরেক বাংলার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিদিনে কোথায়, বাংলাদেশ প্রতিদিনে কোথায় রয়েছে হাসিনার খবর, তিনি কি বলতে চাইছেন? দেখুন, প্রত্যেকটি খবরের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছেন শুধু পাবেন গাল ভরা কথা। দাঁড়ান, আমি আরও কিছু সংবাদ মাধ্যমে যাচ্ছি যারা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কথা বলে। বাংলাদেশের টপ লিডিং সংবাদপত্র যুগান্তরে যাই। যুগান্তরে গেলে আপনারা কি দেখতে পাবেন? এই যে ফখরুল সাহেব এখানেও আছেন, একইভাবে আছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে। আচ্ছা, যখন হাজার হাজার বাংলাদেশের মা, মেয়েরা, মহিলারা বাড়িতে, নিজেদের বাড়িতে থেকে নিজেদের সম্মান, নিজেদের সম্ভ্রম হারালেন, কোথায় ছিল তখন আপনাদের এত মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা? যখন হাজার হাজার মানুষ সেখানে প্রাণের তাগিদে নিজেদের দেশ, নিজেদের ভিটে মাটি ছেড়ে সীমান্তে এসে ভারতবর্ষের কাছে ভিক্ষে চাইছে, তখন কোথায় ছিল মব ভায়োলেন্সের বিরুদ্ধে আপনাদের কথা? তখন কোথায় ছিল গণমাধ্যমের স্বাধীনতার কথা? কোথায় ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের কথা? বলতে পেরেছিলেন? দেখুন, এখানেও একটি টপ লিডিংয়ে আছি সংবাদপত্র যুগান্তরে, যারা বাংলার মানুষের কথা বলে, বাংলাদেশের কথা বলে। দেখুন, এখানে আদানি গ্রুপের সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা, সে খবর আছে, কিন্তু নিজের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন সে খবর নেই। হ্যাঁ, খুব ভালো একটা কথা এখানে দেখুন, নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার। কে বলছেন? প্রধান উপদেষ্টা, মানে আমাদের ইউনূস সাহেব। হ্যাঁ, সেনাবাহিনীর তো দরকার। যেখানে শেখ হাসিনা বলছে গুলি চালানোর নির্দেশ তিনি দেননি ছাত্রদের ওপর। এই জুলাই আন্দোলনে গুলি চালিয়েছিল কারা সেটা আগে বিচার করা হোক, সেনাবাহিনী ছিল তার পাশে। শেখ হাসিনার সেই মন্তব্য কোথায় মোহাম্মদ ইউনূস? আপনি এখানে দিচ্ছেন সেনাবাহিনীর সহায়তা দরকার। নিশ্চয়ই একটি রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্র, ভোটাধিকার রয়েছে, সেখানে মানুষ ভোট দেবে। তার মানে যেন তেন উপারে একেবারেই কোনো রকম কোনো সুযোগ না দিয়ে চটপট ভোটটা করে নাও। ইতিমধ্যে আপনারা কি জানেন ভোটার তালিকাও প্রকাশ করা হয়ে গেছে, ইতিমধ্যে বাংলাদেশে ভোটের দামামাও বেজে গেছে, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এবং তারই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখবো, বাংলাদেশের জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি NCSA তারা প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে হাসিনার বক্তব্য এই দেশের গণমাধ্যমগুলি প্রকাশ করা থেকে বিরত থাকুক। তার মানে ভোটাধিকার প্রয়োগ করুন বাংলাদেশের মানুষ, কিন্তু না, নিজের গণতান্ত্রিক অধিকার কায়েম করতে যাবেন না, নিজের কণ্ঠ খুলতে যাবেন না, তাহলেই তো মুশকিল হয়ে যাবে। এবং সংবাদ মাধ্যমগুলির ক্ষেত্রেও সেই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। মানে কোথাও কিছু থাকবে না, চটপট ভোটটা করে নাও, ব্যাস, তারপর সরকার গঠন, তারপর আমরা চালাবো আমাদের মতো দেশ। সেখানে কোথায় সংবাদ মাধ্যম, সেখানে কোথায় মব ভায়োলেন্স, সেখানে কোথায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা, আর সেখানে কোথায় বা সাধারণ মানুষের কথা? শেখ হাসিনার বিরুদ্ধে এত অভিযোগ যে তিনি স্বৈরাচারী মনোভাব নিয়ে শেখ মুজিবের সেই আদর্শকে ধারণ করে তিনি বাংলাদেশের উপর একচ্ছত্র আধিপত্য চালিয়ে গেছেন, তাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে যেন বাংলাদেশ সরকারকে চালিয়ে গেছেন। আর মোহাম্মদ ইউনূস
তিনি কি করছেন? প্রশ্ন হলো একটাই, এই এতগুলো টপ লিডিং সংবাদ মাধ্যমে শেখ হাসিনার খবরটা কোথায়? আপনারা যারা এত হাজার হাজার এত লাখ লাখ দর্শক বন্ধুরা আমাদের এই সমস্ত খবরগুলো দেখেন, কমেন্ট করেন, আপনারাই জানান বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করে মোহাম্মদ ইউনূস ঠিক কোন বার্তা দিতে চাইছেন? তাহলে কেনই বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে হাসিনার সাজা? সবটাই কি কোথাও স্ক্রিপ্টেড? রাজাকারের যেখানে সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল, সেখানে হলো শেখ হাসিনার এই বিচার। একদম শুরু থেকেই ভারত যার বিরুদ্ধে কথা বলছে, এবং আমাদের ভারত, হ্যাঁ গণতান্ত্রিক ভারত, তারা কি বলছে? তারা বাংলাদেশের মানুষের শান্তি চায়, গণতন্ত্র স্থিতিশীলতার স্বার্থেই কাজ চালিয়ে যাবে, সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা বজায় রাখবে। 2024 সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন। হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ, এবং এর জন্য সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে ভারত। হ্যাঁ, এটাই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাই একটি গণতান্ত্রিক দেশ, এটাই গণতান্ত্রিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, যেটা বাংলাদেশ বোধহয় আজ হারিয়েছে। মোহাম্মদ ইউনূসের কাছে অবশ্যই বাংলাদেশের মানুষ এই বিষয়টাই বোধহয় এখন জানতে চায়। কিভাবে দেখছেন জানাতে অবশ্যই আপনারা ভুলবেন না। বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের একেবারেই যদি গণতান্ত্রিক পরিকাঠামোর আমরা বলি, আমরা জানি সংবাদ মাধ্যম অন্যতম একটি স্তম্ভ। সেই স্তম্ভের কণ্ঠরোধ কোন ইঙ্গিত দিচ্ছে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।